মালয়েশিয়া নিয়ে আপনারা কথা বলেছেন এবং আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। তারা 31শে মের মধ্যে আগের যে কোটা আছে সেই কোটা অনুযায়ী যারা আমাদের কর্মী আছেন, আমাদের না 14টা দেশ, আমাদের সহ 14টা দেশের ক্ষেত্রে তারা একটা করেছে যে 31শে মে পর্যন্ত যে আগের যে কোটা আছে তার মধ্যে তারা 31শে মে পর্যন্ত লোকজন যাবে। এরপর তারা তাদের ব্যবস্থাপনাটা রিভিউ করে তারপর তারা নেক্সট প্রোগ্রামের জন্য কাজ করবে। আমাদের তরফ থেকে আমরা মন্ত্রী মহোদয় সবসময় যোগাযোগ রেখেছেন এবং আমরাও আমাদের লেবার উইং এবং মালয়েশিয়ার দূতাবাসের মাধ্যমে অলরেডি আমরা চিঠি পাঠিয়েছি যে আমরা আমাদের যে জানেন ওনাদের সাথে আমাদের এমইউ আছে, আমরা ওয়ার্কিং গ্রুপের আগে একটা সভা করতে চাই। কারণ হচ্ছে নেক্সট ওনাদের প্ল্যান প্রোগ্রামগুলো আমাদের বোঝা দরকার, সেইভাবেই আমাদেরকে কার্যক্রম নিতে হবে। যেহেতু এখন পর্যন্ত ওনারা গত কোটার বিষয়ে কাজ করছেন এবং আমাদের সামনে যে শ্রম বাজার বা আপনারা যে সমস্যাগুলোর কথা বললেন সেগুলোর রিমেডিটা নেক্সট যখন কোটা বা নেক্সট যে পলিসি তৈরি হবে সেইখানে আমাদেরকে এনশিওর করার চেষ্টা করতে হবে। এবং সেই জন্য আমরা ইতিমধ্যে অলরেডি মালয়েশিয়াতে আমাদের এমবাসির মাধ্যমে চিঠি পাঠিয়েছি। আমরা ওয়ার্কিং গ্রুপের সভা করতে চাই এবং ওনারাও এজেন্ডা ঠিক করছেন, আমরাও এজেন্ডা ঠিক করাতে হাত দিয়েছি যে আমরা ভবিষ্যতে যে আলোচনা করব সেটা কি কি এজেন্ডা নিয়ে করা যেতে পারে। যেমন আপনারা বলেছেন সিন্ডিকেটের কথা, সেটা একটা ইস্যু হতে পারে। আমরা এখনো চূড়ান্ত হয়নি এই বিষয়গুলো। অলরেডি আমরা আমাদের তরফ থেকে আমরা রেগুলার এমবাসির সাথে কথা বলছি এবং এজেন্ডাগুলো ঠিক করা শুরু হবে। বাট আমরা অলরেডি অফিসিয়ালি মালয়েশিয়ান কাউন্টার পার্টির সাথে কমিউনিকেট করেছি যে আমরা বসতে চাই এবং এটা আমরা টেন্টেটিভলি মে মাসের মধ্যেই আমরা অফার করেছি যে আমরা মে মাসের মধ্যেই বসতে চাই। ডিপেন্ডস অন দি মালয়েশিয়ান গভর্নমেন্ট যে কবে আমাদেরকে সময় দিচ্ছে। তো আমরা চেষ্টা করছি যাতে এটা আমরা দ্রুত করতে পারি। আচ্ছা আসি মানে না, এখনই আপনারা সম্পূরক প্রশ্ন করলে আমি হারাই হ্যাঁ না, ঠিক আছে। আর সংখ্যাটা তো আপনারা জানেনই যে আগে 5 লক্ষ। আচ্ছা আমি একটু আসি, হ্যাঁ আমি একটু আসি। জি জি আচ্ছা, আমার প্রথম হচ্ছে যে এই জাতিসংঘের রিপোর্ট না, আমরা তো সবসময় খবর নেওয়ার চেষ্টা করছি। যেমন আমি লাস্ট যে খবর নিয়েছি আমি করার পর থেকে আমি কন্টিনিউয়াসলি এটা নিয়েই আসলে সবসময় মালয়েশিয়াতে কথা বলছিলাম। তো যে রিপোর্টটা আমার কাছে আছে যে মালয়েশিয়াতে আমাদের কর্মীদের অবস্থা, আমাদের ওইখানে আমার মনে হয় 2টা গ্রুপ আছে। দুইটা গ্রুপ মানে এই অর্থে যে একটা হচ্ছে ডিমান্ডের এগেনস্টে যাচ্ছেন ওনারা একটা গ্রুপ, আর একটা হচ্ছে আদার দেন এই গ্রুপ যারা হয়তো ভিজিট ভিসায় গেছেন অথবা কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর ওভার স্টে করছেন। তো এরকম এই জন্য মানে কখনো কখনো হয়তো আপনার কাছে যেটা সংখ্যাটা বড় সেটা আবার অনেক সময় ছোট যখন আপনি রিপোর্ট নেবেন ছোট। যেমন আমি লাস্ট যে রিপোর্ট নিয়েছি আমাদের অ্যারাউন্ড 5000 যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড 5000 লোকের কাজ হয়নি। তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার 1%, অ্যারাউন্ড 1%। কিন্তু আপনি যদি আবার ভিজিট ভিসায় গেছেন এগুলো সব বিবেচনা করেন তাহলে সংখ্যাটা হয়তো বড়। তবে আমরা যেটা মালয়েশিয়ান আমাদের এমবাসির সাথে কথা বলেছি এবং যেটা একটা জিনিস তারা বলছেন এখন পর্যন্ত না হওয়া পর্যন্ত তো নেক্সট ওনাদের পলিসিটা বোঝা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তবে আমরা আশা করছি যে ডিমান্ডের এগেনস্টে যে লোকজন গেছেন তাদের মধ্যে যাদের কাজ নেই তাদের কাজটা বোধহয় 31শে মের পরেই তাদের যেখানে যেখানে রিডিস্ট্রিবিউট তারা করবেন, এরকম একটা বিষয় আছে। আচ্ছা, আর যদি আর বাকি যেগুলো আলোচনায় আসছে যে যেমন রেমিটেন্সের বিষয়ে আপনি বলেছেন, এটা সব বছরই ঈদ হয় এবং সব বছরই ঈদের সময় ফ্লোটা বাড়ে এবং এটাই আর আপনি যেটা বলেছেন যে মার্চ মাসে কমেছে, আসলে সবসময় এরকম হয় যে গত বছরের কোনো মার্চে হয়তো মার্চের বা এপ্রিলের চেয়ে বেশি ছিল, পরের মাসে কাভার করছে। অ্যাজ এ হোল বেড়েছে, সেটাই আমি বলতে চেয়েছি যে আপনি যদি এপ্রিল পর্যন্ত দেখেন অ্যারাউন্ড আমার জানা মতে আপনি বললেন 700 মিলিয়ন, আমার জানা মতে 1 বিলিয়ন 1.03 মিলিয়ন ডলার বেড়েছে।
আবার এইটাও আপনি যেটা বলেছেন যে কর্মী 13 লক্ষের সাথে ওইটা খুব সামঞ্জস্যপূর্ণ কিনা, না তো কর্মী 10 থেকে 13 গেলে আরও বাড়ার কথা, কিন্তু আপনারা ওই সমস্যাগুলোর কথা বলেছেন এবং যে সমস্যাগুলোতে শুধু আমাদের মন্ত্রণালয় না, বাংলাদেশ ব্যাংকের বা অন্যান্য ফাইন্যান্স ডিভিশনেরও আরও কিছু করণীয় আছে। আমরা যে ইনসেন্টিভের কথা বলছেন, ইনসেন্টিভ গভর্নমেন্ট তরফ থেকে যেটা 2.5% দেওয়া হচ্ছে, এটা কন্টিনিউ করার কথা সবসময়ই আমরা বলছি। আর বাড়ানোর যে বিষয়টা বলেছেন, এটা ওভারঅল গভর্নমেন্টের ম্যাক্রো ইকোনমির সাথে জড়িত। এটা আপনারাও জানেন যে আমরা মানে এই বছরে আমরা আমাদের তরফ থেকে বলা হলেও এটা গভর্নমেন্টের ওভারঅল ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আওতায় বিবেচনা করতে হবে। আর যে বিষয়টা উঠে এসেছে যে বিভিন্ন রকম টাস্কফোর্সের বা আমাদের মোবাইল কোড, আমরা টাস্কফোর্সের মাঝখানে কিছু অসুবিধা হয়েছিল যে আমাদের অনেক অফিসার ট্রান্সফার হয়ে গেছিলো, মাঝখানে লোক ছিল না। আমরা অলরেডি জনপ্রশাসন এবং ক্যাবিনেট ডিভিশনে চিঠি লিখেছি আমাদেরকে লোক দেওয়ার জন্য। তারপরেও ঠিক আছে, এটা আমি মনে করি যে আপনাদের এই পরামর্শটা আমাদেরকে যথেষ্ট গুরুত্বের সাথেই দেখতে হবে এবং আমাদের টাস্কফোর্সের কার্যক্রম বাড়াতে হবে। একই সাথে আপনাদেরও আমি অনুরোধ জানাবো যাতে এই ধরনের যে সমস্ত ইউটিউব বা যেখানে হয়, সেটা অনেক সময় আছে আমাদের হয়তো নজর এড়িয়ে যাচ্ছে, আপনাদের নজরে পড়লে আমাদেরকে জানালে আমরা প্রথমত যেটা করতে পারি যে ইমিডিয়েট অ্যাকশন হিসেবে বিটিআরসিকে জানাতে পারি যাতে এই ধরনের ফেক নিউজগুলো প্রচারটা বন্ধ করা যায়। এটা একটা হলে যত কম লোকের কাছে পৌঁছাবে তত কম লোক প্রতারিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সো এটা আপনারাও ইভেন বিটিআরসিকে জানাতে পারেন বা আমাদেরকে জানালে আমরা সাথে সাথে এটা করব। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকলো। আর যেটা যে বিষয়, হ্যাঁ কোথায়, আচ্ছা অভিযোগ, হ্যাঁ মানে অভিযোগ, হ্যাঁ প্রথমত হচ্ছে আপনি যে অভিযোগের কথা বলেছেন সেই অভিযোগ নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা এই সার্ভারটা বিসিসিআইতে ট্রান্সফার করেছি, মাইগ্রেট করেছি এবং এটার অন্যতম কারণই হচ্ছে এটা যাতে এই সার্ভারে হ্যাক করে বা অথবা সার্ভারের তথ্য চেঞ্জ না করা যায়। আমরা একই সাথে আমি আগে টেকনোলজিক্যাল জিনিসটা বলি, আমাদের এইখানে অলরেডি আমরা করছি যে আমাদের এই এন্ডেও ওই এন্ডে তো আছেই, আমাদের এই এন্ডে ফায়ারওয়ালের ব্যবস্থা করা। আর যারা এই সমস্ত অভিযোগের সাথে জড়িত ছিল তাদের শাস্তির বিষয়টা আমরা শাস্তি প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছি, এইটুকু আমি বলতে পারি। কারণ আমি এখানে এসে আমার মনে হয় আমি সেকেন্ড মাসে জানতে পেরেছি যে এই ধরনের একটা ঘটনা আছে এবং আমরা এই প্রক্রিয়া, আপনারা জানেন যে আমাদের যে সরকারি কর্মচারী আইন আছে বা বিধিমালা আছে তার অনেকগুলো স্টেপ আছে। এখন অলমোস্ট আমি শেষ স্টেজে আছি। হোপফুলি আমার মনে হয় যে এটা আপনারা শীঘ্রই দেখতে পারবেন। যে ব্যবস্থাই নেই না কেন আমার মনে হয় আপনারা শীঘ্রই দেখতে পারবেন, এইটুকু বলতে পারি। আর কর্মীদের সমস্ত অভিযোগ আমার মনে হয় আমার ঠিক এই ডেটাটা তো মানে একদম ডেটা নিয়ে আসিনি, তবে আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে এই মন্ত্রণালয়ে প্রথমত আগে মন্ত্রণালয়ে যে সমস্ত অভিযোগ আছে সেই অভিযোগগুলো যদি আনঅ্যাটেন্ডেড না থাকে, আনঅ্যাটেন্ডেড কোনোভাবেই না থাকে, আগে মন্ত্রণালয়ে যদি অ্যাটেন্ডেড হয় তাহলে বিএমই ঠিক এটা সচল হবে। তো আমার মনে হয় আপনারা একটু খোঁজ নিলেও জানতে পারবেন যে মন্ত্রণালয়ের যে অভিযোগগুলো এরকম কর্মীদের অলমোস্ট সব অভিযোগ কিন্তু সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদেরকে চিঠি দেয়া, তাদেরকে ব্যাখ্যা নেওয়া, এটা শুরু হয়েছে এবং আমরা বেশ কিছু রিক্রুটিং এজেন্টের অলরেডি জরিমানাও করেছি, এরকম আছে। তো এখন এই প্রসেসগুলো চলছে। হয়তো মানে আমার প্রথম হচ্ছে যে আনঅ্যাটেন্ডেড রাখা যাবে না, কারণ একজন যদি দেখেন যে যে রিক্রুটিং এজেন্সি তাকে জিজ্ঞেস করা হচ্ছে বা যিনি অভিযোগ করেছেন তাকে ডেকে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে বোঝা যাবে যে না এটা নিয়ে কাজ হচ্ছে। এবং আজকে সকালবেলায় আমরা আমাদের মন্ত্রণালয়ে মিটিং করছিলাম যে একই সাথে যেটা হচ্ছে যে অভিযোগের পরিমাণও বেড়ে যাচ্ছে। যখন আমরা অ্যাটেন্ড করা শুরু করি তখন অভিযোগও বাড়তে থাকে। এটাও কিন্তু সেই জন্য আপনারা সংখ্যা নিয়ে করার দরকার নেই, কারণ এটা কিন্তু আমাদের নর্মাল একটা ন্যাচারাল অ্যাটেন্ড করা হচ্ছে তখন সংখ্যাও বাড়তে থাকে। সো এটাও আছে। আমরা
হ্যাঁ হিসাব যদি দিই, গত বছর 1600 অভিযোগ করছে, 1600 থেকে নিষ্পত্তি করা গেছে মাত্র হচ্ছে 700 বা 400। না, 1600 থেকে 700 মানে 50%। এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে 50% যদি নিষ্পত্তি এক বছরে হয়ে যায়, ইটস গুড। আপনার এর মধ্যে হয়তো দেখা গেল 80% নিষ্পত্তি হবে, 20% সহজে নিষ্পত্তি হবে না। এটা আপনারাও জানেন, আমরাও বুঝি। তো ফলে অনেক সময় আছে মামলা থাকে, হাইকোর্টে মামলা থাকে, বিভিন্ন কোর্টে মামলা থাকে। সেই আপনার তথ্য মতে যদি 50% হয়, আপনি এটাকে তো ভালো বলতে হবে যে 50% মামলা ডিসপোজ হয়েছে। আচ্ছা, আর একটা হচ্ছে যে আমি মন্ত্রী মহোদয়কে ফ্লোর ছেড়ে, মন্ত্রী মহোদয় বলবেন আলটিমেটলি আপনাদেরকে। আমি জাস্ট যেহেতু এই মানে পয়েন্টগুলো একটু আপনাদের ইয়ে করে দিলাম যে আমার পক্ষ থেকে যেগুলো বলা, এবং আপনারা যে আজকে পরামর্শগুলো দিয়েছেন আমরা চেষ্টা করব সেই পরামর্শগুলো বিবেচনা আপনাদের আমাদের কার্যক্রমগুলো যেখানে যেখানে আমাদের গ্যাপ আছে সেগুলোকে অ্যাড্রেস করা। এবং এটাও আমরা প্রত্যেকেই একমত যে আমাদের কর্মীদের সবাই সবসময় বলে থাকি, এবং আমার ধারণা যে আমরা তো 3 মাস আছি, 3 মাসের বিষয় না, 10, 15, 20 বছর বা এটা যখন থেকে আছে তখন থেকে এই বিষয়টা আলোচনার মধ্যে আছে। তো আমরা চেষ্টা করছি, এবং আমরা এই মুহূর্তে যে প্ল্যান করছি সেটা যেহেতু চূড়ান্ত হয়নি, সেজন্য আমি বলতে চাচ্ছি না যে আমরা কি করছি। তবে আমরা মনে করি যে ইনফরমেশন, মানে যদি ধরেন আমাদের যারা কর্মী আছেন তাদের ডেটা, বা আমাদের যদি যারা রিক্রুটিং এজেন্ট আছেন বা যারা এমপ্লয়ার আছেন, তারা যদি প্রত্যেকের চাহিদাটা জানতে পারেন, এই এক্সেসটা ঠিক করে দেওয়া যায়, তাহলেও অনেকখানি সুবিধা হবে বলে আমরা মনে করি। আমরা এরকম একটা বিষয় নিয়ে কাজ করছি, যেহেতু মানে এখনো চূড়ান্ত হয়নি, সেজন্য আমরা বলতে পারছি না। মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন। একই সাথে আপনারা বলেছেন আমাদের কর্মীদের বেতন ভাতা কম। আমরা অলরেডি মন্ত্রী মহোদয় সভাপতিত্বে বাইরের সাথে 2টা মিটিং করেছি। আমরা এইটার একটা পরিকল্পনা যে যেখানে যেখানে আমাদের বেতন কম সেখানে কিভাবে আমরা ভবিষ্যতে বেতন বাড়াতে পারি সেই জায়গাগুলো আছে। আর আমাদের প্রত্যেকের সচেতনতা দরকার, এবং আমাদের যারা কর্মীরা যাচ্ছেন তাদেরও সচেতনতা দরকার। আমরা চেষ্টা করছি, হয়তো একেবারে গ্রামগঞ্জ পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারছি না, বা একেবারে আপনি যেটা বললেন স্টিকার হয়তো একটা সার্টেন লেভেল পর্যন্ত থাকছে, একদম গ্রামে যাচ্ছে না। সেটা আমরা চেষ্টা করছি যে যেমন আমাদের টিটিসিতে আমরা সবসময় দেই, কারণ হচ্ছে ওইখানে যারা ট্রেনিং করতে আসে সহজেই যেন চোখে পড়ে। তারপরও আমরা নিশ্চয়ই আপনাদের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে যাতে আমরা সচেতনতার জন্য কাজ করতে পারি সেটা আছে। একই সাথে সেমিনারের বিষয়টা বলেছেন, রংপুরে আমার জানা মতে ওই দিন মিটিংয়ে যারা ফেরত এসেছেন বা যারা প্রবাসী আছেন তাদের 50 থেকে 60 জন ছিলেন। তো মানে চেষ্টা করা হচ্ছে, হয়তো এক্সপেক্টেড নাম্বার অফ থাকছে না, বাট চেষ্টাটা করা হচ্ছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।